গল্পের আসর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি মিসির আলীর চশমা। এক একজন মানুষের গল্প বলার স্টাইল এক এক রকম। অতি সাধারণ কথা মিসির আলী যখন বলেন তখন মনে হয় দারুণ রহস্যময় কোনো কিছু বর্ণনা দিচ্ছেন। উদাহরণ দেই, একদিন তার বাসায় গেছি। তিনি জানালার পাশে বসে গল্প করছেন। গল্পের এক পর্যায়ে বললেন, বুঝলেন ভাই, তখন জানলা দিয়ে তাকিয়ে দেখি এত বড় একটা চাঁদ। এত বড় চাঁদ কথাটা তিনি এমনভাবে বললেন যে শুনে আমার গা ছমছম করে উঠল। আমি চমকে জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম, অথচ চমকাবার কিছু নেই। পূর্ণিমার রাতে জানালা দিয়ে এত বড় চাঁদ দেখা যেতেই পারে। এই মিসির আলী আবার অতি ভয়ঙ্কর ব্যাপার এমন সাদামাটা ভাবে বলেন যেন এটা কিছুই না। এরকম রোজই ঘটছে। এক সিরিয়াল কিলার প্রসঙ্গে বলতে গিয়ে হাই তুতে তুতে বলেন, লোকটার অভ্যাস ছিল খেজুরের কাঁটা দিয়ে ভিকটিমের চোখ গেলে দেওয়া। তার বলার ভঙ্গি, বলতে বলতে হাই তোলা থেকে শ্রোতাদের ধারণা হবে খেজুরের কাঁটা দিয়ে চোখ তোলা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এমন কিছু না। আমি অনেকদিন থেকেই মিসির আলীকে বলছিলাম তার রহস্য সমাধানের প্রক্রিয়া খুব কাছ থেকে আমি যুক্ত হতে চাই। আমি দেখতে চাই তিনি কাজটা কিভাবে করেন, লজিকের সিঁড়ি কিভাবে পাতেন। রহস্যের প্রতি আমার তেমন আগ্রহ নেই। আমার আগ্রহ রহস্যভেদ প্রক্রিয়ার প্রতি। সুযোগ সে অর্থে আসেনি। আমি নিজে অত্যন্ত ব্যস্ত থাকি। মিসির আলী ঘরকুনো মানুষ। তিনি নিজেও তার মানসিক জগৎ নিয়ে ব্যস্ত। আমাদের দুজনে দেখা হয় না বললেই হয়। এই সময় আমি আমার পারিবারিক ট্র্যাজেডির নায়ক হয়ে বসলাম। সমাজের একজন দুষ্ট মানুষ হিসেবে আমার পরিচয় ঘটল। মিটিং করে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। পত্রপত্রিকাগুলোতে ছাপার মতো খবর অনেকদিন ছিল না। তারা মনের আনন্দে আমাকে নিয়ে নানান গল্প ফাঁদতে লাগলো। মিসির আলী সাহেবের যে গল্পটি এখানে লিখছি সেখানে আমার ব্যক্তিগত গল্পের স্থান নেই বললেই নিজের গল্প বাদ থাকলো। অন্য কোনো দিন সে গল্প বলা হবে। যাই হোক, আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে কিছুদিন বন্ধু বান্ধবের সঙ্গে থাকার চেষ্টা করলাম। বন্ধু বান্ধবরা তেমন আগ্রহ দেখালো না। মহাবিপদকে সেধে পুষতে চায়, আমাকে দূরে রাখাই মঙ্গল। বাধ্য হয়ে উত্তরায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম। 3 তলায় একা থাকি। দিনের বেলা অফিসের একজন পিয়ন থাকে, হোটেল থেকে খাবার এনে দিয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায়। আমি তাকে চক্ষু লজ্জায় বলতে পারি না যে তুমি থাকো। এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি নিশ্চিত ফ্ল্যাটে আমি একা থাকি না, আমার সঙ্গে বিদেহী কোনো আত্মাও থাকেন। তিনি গভীর রাতে কাঠের মেঝেতে হাঁটাহাঁটি করেন, শব্দ করে নিঃশ্বাস নেন, রান্নাঘরে পানির ট্যাপ ছেড়ে হাত মুখে পানি দেন। এক রাতের ঘটনা তো ভয়ঙ্কর। রাত 3টা বাজে। বাথরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নেমেছি। হঠাৎ দেখি ঘরের মধ্যে বেটের মতো এক ছায়া মূর্তি। সে আমার চোখের সামনে ঘরের এক মাথা থেকে আরেক মাথায় চলে গেল। আমি বিকট চিৎকার দিতে গিয়েও দিলাম না। চিৎকার দিয়ে তো লাভ নেই। যে বিদেহী আত্মা আমার সঙ্গে বাস করেন তিনি ছাড়া আমার চিৎকার কেউ শুনবে না। এরপর থেকে ওই বাড়িতে রাত কাটানো আমার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। সন্ধ্যার পর প্রতিটি ঘরের বাতি জ্বালিয়ে রাখি। কারেন্ট চলে যেতে পারে এই ভয়ে সব ঘরেই চার্জার। আমার বালিশের নিচে থাকে টর্চ লাইট, হাতের কাছে টেবিলের দেয়াশলাই এবং মোমবাতি। লোহা সঙ্গে রাখলে ভূত আসে না। আমার শোবার ঘরে এই কারণে রড আয়রনের খাট কিনে সেট করা হলো। তারপরেও ভয় কাটে না। রাতগুলি বলতে গেলে জেগেই কাটাই। আমার এই বিপর্যস্ত মানসিক অবস্থায় মিসির আলী হঠাৎ খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হলেন। তিনি এসেছেন পত্রপত্রিকা পড়ে। মিসির আলী আবেগপ্রবণ মানুষ কখনো ছিলেন না। তার আবেগ এবং উচ্ছ্বাস খুবই নিয়ন্ত্রিত। তারপরেও তিনি যথেষ্ট আবেগ দেখালেন। আমাকে বললেন, আপনার মতো গৃহী মানুষকে ঘর ছাড়া দেখে খারাপ লাগছে। বলুন আপনার জন্য কি করতে পারি। বলেই তিনি আমার মাথায় হাত রাখলেন, যেন আমি অল্প বয়সী অভিমানী কোনো যুবক। আমাকে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। আমি বললাম, আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান। একটা ভূত আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। কাঠের ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে। আমি নিজে ভূতটাকে দেখেছি। মিসির আলী বললেন, কাঠ দিনের গরমে প্রসারিত হয়, রাতের ঠান্ডায় সংকুচিত হয়।
তখনই নানান শব্দ হয়। আমি বললাম, কাঠের এই ব্যাপারটা মানলাম, কিন্তু রান্নাঘরে ভূতটা পানির কল ছাড়ে, ছড়ছড় করে পানি পড়ার শব্দ আমি রোজ রাতেই 2-3 বার শুনি। মিসির আলি শান্ত গলায় বললেন, রাতে চারিদিক থাকে নীরব। আপনার নিচের তলা বা উপরতলার লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে, এর বেশি কিছু না। আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলেই হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে। আমি বললাম, সরাসরি যে ভূত দেখেছি সেটা কি? বিছানা থেকে নেমেই বাথরুমে গেলাম। হাঁটু সাইজের একটা ভূত দেয়ালের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গেল এবং মিলিয়ে গেল। মিসির আলি বললেন, আপনি নিজের ছায়া দেয়ালে দেখেছেন। ঘরের সব বাতি নিভিয়ে দিন, ওই রাতের মতো বিছানা থেকে নামুন, বাথরুমে যান, নিজের ছায়া দেখবেন। আমি তাই করলাম। নিজের কোনো ছায়া দেখলাম না। মিসির আলি মোটেও বিচলিত হলেন না। তিনি বললেন, ওই রাতে নিশ্চয়ই আপনার টিভি খোলা ছিল। টিভি স্ক্রিন থেকে আসা আলোয় আপনার ছায়া পড়েছে। টিভি ছাড়ুন। আমি টিভি ছাড়তে দেয়ালে নিজের ছায়া দেখলাম। মিসির আলি বললেন, হেঁটে বাথরুম পর্যন্ত নাম, ছায়াকে হেঁটে যেতে দেখবেন। আমি বললাম, এখন আর তার প্রয়োজন দেখছি না। মিসির আলি বললেন, ভয় কেটেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মিসির আলি বললেন, এখন কি রাতে বাতি নিভিয়ে ঘুমোতে পারবেন? আমি বললাম, না। মিসির আলি বললেন, বাতি জ্বালিয়ে ঘুমোবেন, সমস্যা কিছু নেই। ঘুমোবার জন্য অন্ধকার কোনো পূর্ব শর্ত না। ভালো কথা, এ বাড়িতে গেস্ট রুম আছে না? আমি বললাম, আছে। মিসির আলি বললেন, আগামী কয়েকদিন যদি আমি আপনার গেস্ট রুমে বাস করি তাহলে কি কোনো সমস্যা হবে? কেন থাকতে চাচ্ছেন? এমনি। অনেকদিন একা বাস করছেন, একসঙ্গে সঙ্গী পেলে আপনার ভালো লাগবে। কবে থেকে থাকা শুরু করবেন? আজ থেকেই। আমি প্রয়োজনীয় কাপড় চোপড় সঙ্গে করে এনেছি, শুধু টুথপেস্ট আনা হয়নি। টুথব্রাশ এনেছি, একটা টুথপেস্ট কিনতে হবে। এতক্ষণ চোখে পড়েনি, এখন চোখে পড়ল। মিসির আলি ছোট্ট একটা চামড়ার সুটকেস এবং হাত ব্যাগ নিয়ে এসেছেন। কাজটা তিনি করেছেন শুধুমাত্র আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আনন্দে আমার চোখে পানি আসার জোগাড় হলো। প্রিয়জনদের নিষ্ঠুরতায় মানসিকভাবে ক্ষুদ্র হয়েছিলাম। হঠাৎ করেই সেই ক্ষুদ্রতা দূর হলো। মিসির আলি বললেন, আপনি অনেকদিন থেকে বলছিলেন আমার কোনো একটা রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চান। এই মুহূর্তে আমি একটা রহস্য নিয়ে ভাবছি। আপনি চাইলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমি আগ্রহের সঙ্গে বললাম, অবশ্যই যুক্ত থাকতে চাই। 10 পৃষ্ঠায় একটা চিঠি এখন আপনাকে দিচ্ছি। রসায়নের একজন অধ্যাপিকা চিঠিটা পাঠিয়েছেন। আপনি মন দিয়ে চিঠিটা 3 বার পড়বেন। ইতোমধ্যে আমি আপনার গেস্ট রুমে স্থায়ী হচ্ছি। ভালো কথা, আপনার এখানে কি চা খাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা নেই। রাতে ঘুম না এলে আমাকে চা খেতে হয়। টি ব্যাগ, চা চিনি ব্যবস্থা করা দরকার। রান্নার চুলা ঠিক আছে তো? জানি না। মিসির আলি বললেন, আপনি চিঠি পড়ুন, আমি পরিস্থিতি পর্যালোচনা করি। আমি চিঠি নিয়ে বসলাম, যথেষ্ট মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। 1-2 পৃষ্ঠা পড়ার পরই স্বীকার করতে বাধ্য হলাম, রসায়নের ওই অধ্যাপিকার বাংলা গদ্যের উপর ভালো দখল আছে। হাতের লেখাও গোটা গোটা, নির্ভুল বানান। চিঠির মূল বক্তব্য সন্তানের মৃত্যু রহস্যের সমাধান। আমার কাছে সমাধান খুব কঠিন বলে মনে হলো না। সন্তানের মা সমাধান নিজেই করেছেন। সমাধানের স্পষ্ট ইঙ্গিত চিঠিতে দেওয়া। ভদ্রমহিলা তার শাশুড়িকে দায়ী করেছেন। সেটাই স্বাভাবিক। এই বৃদ্ধা হত্যাকাণ্ড নির্বিঘ্নে করার জন্য বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। খুনি বৃদ্ধার মোটিভ পরিষ্কার। এই বৃদ্ধা তার ছেলেকে কাছে রাখতে চান। তিনি চান না ছেলে আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকুক। ছেলেকে পাশে রাখার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি করেছেন তা কাজ করেছে। ছেলে নতুন ফ্ল্যাটে উঠেনি। যে রহস্যের কথা চিঠিতে বলা হয়েছে সেই রহস্য সাদামাটা রহস্য। রহস্যভেদের জন্য মিসির আলির মতো মানুষ লাগে না। আমার মতো গড়পড়তা মেধার যে কোনো মানুষই এই রহস্য ভেদ করবে। অনেকদিন পর হোটেলের রান্নার বাইরে খাবার খেলাম। বাবুর্চি মিসির আলি সাহেব, চিকন চালের ভাত, আলু ভর্তা, ডিম ভাজি এবং ডাল। খেতে বসে মনে হলো অনেকদিন এত ভালো খাওয়া হয়নি। মিসির আলি বললেন, বাঙালি রান্না 2 রকম, ব্যাপক আয়োজনের রান্না এবং আয়োজনহীন রান্না। আপনাকে কিছু রান্না আমি শিখিয়ে দেব, নিজে রাঁধবেন, নিজে রান্না খাবেন।
আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করতে হবে না, ভাতের সঙ্গে দিয়ে দিবেন। ডাল রান্নার মূল মন্ত্র হচ্ছে সিদ্ধ। যত সিদ্ধ হবে ডাল তত খেতে ভালো হবে। তবে তেলে বাগার দিতে হবে। সিদ্ধ হতে হতে ডাল যখন কলয়েড ফর্মে চলে যাবে তখন বাগার প্রক্রিয়া শুরু করবেন। বাগারের কারণে তেল ডালের কণার উপর আস্তরণ তৈরি করবে। বাগারের তেলে বাঙালি মেয়েরা পেঁয়াজ রসুন ভেজে নেয়। আমি তার প্রয়োজন দেখি না। পেঁয়াজ রসুন ছাড়া ডাল রাঁধে বিধবারা। সেই ডাল খেতে সুস্বাদু। ইলিশ মাছ খুব অল্প আঁচে সিদ্ধ হয়, এটা কি জানেন? জানি না। মশলা মাখিয়ে ইলিশ মাছের টুকরো রোদে রেখে দিলেও সিদ্ধ হয়ে যায়। আপনাকে রোদে রাখতে হবে না, গরম ভাতের উপর রেখে ঢাকনা দিয়ে রাখলেই হবে। মশলা কি? মশলা হচ্ছে লবণ, আর কিছু না। বাঙালি মেয়েরা ভাপা ইলিশে নানান মশলা দেয়। মশলা মাছের স্বাদ নষ্ট করে। কোনো রকম মশলা ছাড়া ভাপা ইলিশ একবার খেলেই আপনারা মশলা খেতে ইচ্ছে করবে না। আমি ঘোষণা করলাম আগামীকাল রাতের সব রান্না আমি করব। মেনু ইলিশ মাছ, ডাল, আলু ভর্তা। ভালো ঘিও কিনে আনবো। গরম ভাতের উপর 1 চামচ ঘি ছেড়ে দেওয়া হবে। ভাতের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিশে অমৃতসম কিছু তৈরি হওয়ার কথা ভেবেই আনন্দ পাচ্ছি এবং এক ধরনের উত্তেজনা বোধও করছে। দুপুরে বাজার করতে হবে, একটা ফ্রিজ কেনা দরকার। মিসির আলী হঠাৎ বললেন, ব্যাচেলর জীবনে কিছু আনন্দ আছে, তাই না? আমি ধাক্কার মতো খেলাম। আমার মনে হলো রান্না বান্নার এই বিষয়টি মিসির আলী ইচ্ছে করে আমার ভেতর ঢুকিয়েছেন, যেন আমি ব্যস্ত থাকতে পারি। রাতের খাওয়া শেষে দুজন বারান্দার চেয়ারে পেতে বসেছি। দক্ষিণমুখী বারান্দা, ভালো হাওয়া দিচ্ছে, দুজনেই হাতে সিগারেট। মিসির আলী সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, আজকাল সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, পড়েছেন? আমি বললাম, পড়েছি। মিসির আলী বললেন, আমার নিজের ধারণা সিগারেটের প্যাকেটে এই সতর্কবাণী দেবার পর থেকে সিগারেটের বিক্রি অনেক বেড়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? মিসির আলী হাই তুলতে তুলতে বললেন, মানুষের মৃত্যু বিষয়ে আছে প্রচন্ড ভীতি। সে মৃত্যু কি জানতে আগ্রহী। এই আগ্রহের কারণে অবচেতনভাবে মানুষ মৃত্যুর কাছাকাছি যেতে চায়। সিগারেট সেই কাছাকাছি থাকার সহজ উপায়। আমি বললাম, যুক্তি খারাপ না। মিসির আলী আগ্রহের সঙ্গে বললেন, যারা ছাদ বেড়াতে যায় তাদেরকে দেখবেন একসময় ছাদের রেলিং এ বসেছে। অতি বিপজ্জনক জেনেও এই কাজটা করছে। মূল কারণ একটাই, মৃত্যুর কাছাকাছি যাওয়া। মানুষ অতি বিচিত্র প্রাণী। ভালো কথা, আপনি কি আমার কন্যার চিঠিটা পড়েছেন? 3 বার পড়তে বলেছিলেন, আমি 2 বার পড়েছি। মিসির আলী আগ্রহ নিয়ে বললেন, চিঠি পড়ে কি কোনো খটকা লেগেছে? আমি বললাম, হুট করে আপনাকে বাবা ডাকাটায় সামান্য খটকা লেগেছে। বাবা ডাক ছাড়া চিঠিতে খটকা নেই। চিঠির রহস্য আপনার মতো মানুষের পক্ষে মুহূর্তেই বের করার কথা। মিসির আলী নিচু গলায় বললেন, রহস্য বের করেছি। একটা কাগজে লিখে খামে বন্ধ করে রেখেছি। খামটা আপনি রাখবেন, তবে খুলে এখন পড়বেন না। কখন পড়ব? আপনি নিজে যখন রহস্যভেদ করবেন তখন পড়বেন। আমি রহস্যভেদ করব? হ্যাঁ, আপনি করবেন। আমি আপনাকে সাহায্য করব। আপনি একা বাস করেছেন, রহস্য নিয়ে কিছু ব্যস্ত থাকবেন, মানবময়ের গতি প্রকৃতি জানবেন। আপনি লেখক মানুষ, এতে আপনার লাভই হবে। আমি বললাম, সাগর নামের বাচ্চাটা তার দাদির হাতে খুন হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। মিসির আলী বললেন, চট করে সিদ্ধান্তে যাবেন না। মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ না হলে কেউ এই কাজ করতে পারে না। চিঠি পড়ে কি মনে হয় ছেলেটার দাদি মানসিকভাবে অসুস্থ? তা মনে হয় না। তাহলে কি ছেলেটির বাবা মানসিক রোগী? চিঠিতে সে এরকম আছে। হারুন নামে ডাক্তার তার মাকে দেখে এইসব। মিসির আলী বললেন, এক কাজ করলে কেমন হয়? ডাক্তার ভদ্রলোকের সঙ্গে দেখা করুন, তাকে চোখ দেখাতে যান। আপনি লেখক মানুষ, উনি আপনাকে চিনতে পারবেন। আমার ধারণা উনি মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন। রাত অনেক হয়েছে, চলুন ঘুমোতে যাওয়া যাক। খামটা দিন। মিসির আলী পাঞ্জাবির পকেট থেকে খাম বের করে দিলেন। তিনি খাম পকেট নিয়েই গল্প করতে এসেছিলেন। আমি বললাম, ধাঁধাটির উত্তর কি? কোন ধাঁধা? ওই যে, স্থলের প্রাণী জলে বাস করে, আবার জলের প্রাণী জীবন কাটায় স্থলে। মিসির আলী বললেন, দুটোই একই প্রাণী, কল্পনার প্রাণী।
জলের কোনো প্রাণী স্থলে বাস করে না, আবার স্থলের কোনো প্রাণী জলে বাস করে না। যান, ঘুমোতে যান। ফালতু ধাঁধা নিয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ডাক্তার হারুনের কাছে মিসির আলী আমাকে নিয়ে গেলেন। এমনিতেই তার চোখ দেখাবার কথা, সঙ্গে আমিও দেখাবো। চোখ দেখাতে গিয়ে ডাক্তার সাহেবের আচার আচরণ লক্ষ্য করব। তেমন সুযোগ হলে কিছু প্রশ্নও করব, তবে প্রশ্নের প্রয়োজন নেই। মানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষকে দেখলেই চেনা যাবে। তার চোখের থাকবে ভরসা হারানো দৃষ্টি। যেমন ভেবেছি তেমনই দেখলাম। অস্থির ছটফটে একজন মানুষ, সারাক্ষণ ভ্রুকুচকে আছেন, কথা বলছেন উঁচু গলায়। তার টেবিলে একটা চায়ের কাপ। তিনি কাপ হাতে নিয়ে তীব্র গলায় বললেন, আই ফজলু, চায়ের কাপ সরাওনি কেন, গাধা? বলেই দেরি করলেন না, চায়ের কাপ ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেন। অস্বাভাবিক কর্মকাণ্ড। তার টেবিলে বরফ মেশানো হলুদ রঙের পানীয়। রং দেখে মনে হচ্ছে হুইস্কি। যদি হুইস্কি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অস্বাভাবিক। কোনো ডাক্তারই হুইস্কি খেতে খেতে রোগী দেখতে পারেন না। আমি গ্লাসের দিকে ইঙ্গিত করে বললাম, কি খাচ্ছেন? ডাক্তার হারুন আমাকে স্তম্ভিত করে দিয়ে বললেন, হুইস্কি খাচ্ছি, আপনি খাবেন? আমি না সূচক মাথা নাড়ালাম। খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না, দিনের শেষে ক্লান্তি নিবারক। আমি বললাম, আপনি ক্লান্তি নিবারণ করুন, আমি তেমন ক্লান্তি বোধ করছি না। ডাক্তার গ্লাসে চুমুক দিয়ে আমার চোখ দেখতে বসলেন। যত্ন করেই চোখ দেখলেন। বিল দিতে গেলাম। তিনি বললেন, মিসির আলী সাহেব আমার বন্ধু মানুষ, আপনাকে বিল দিতে হবে না। আমি বললাম, আপনি কি বন্ধুদের কাছ থেকে বিল নেন না? না। তাহলে তো একসময় দেখা যাবে কারো কাছ থেকে আপনি বিল নিতে পারছেন না, সবাই ফ্রি। আমি এমন কোনো হাসির কথা বলিনি, কিন্তু ভদ্রলোক মনে হলো খুব মজা পেলেন। এক চুমুকে গ্লাস শেষ করে অনেকক্ষণ হাসলেন। অ্যালকোহলের এফেক্টও হতে পারে। তিনি ফ্লাস্ক থেকে ওই বস্তু আরো খানিকটা ঢালতে ঢালতে বললেন, আমি টিটাটলার মদ সিগারেট কিছুই খাই না। গ্লাসে যে বস্তু দেখছেন তা হলো তেঁতুলের পানি। তেঁতুলের পানি অ্যারিস্টোক্লেরস কমায়। আমি যা করছি তা হলো দেশীয় ভেষজের মাধ্যম চিকিৎসা। আমি বললাম, আপনি তেঁতুলের পানি খাচ্ছেন, আমাকে কেন বললেন হুইস্কি খাচ্ছি? হারুন সাহেব বললেন, আপনি ভ্রু কুঁচকে গ্লাসটার দিকে তাকাচ্ছিলেন, এই জন্যই বলেছি। আপনার আগেও কয়েকজন রোগী আপনার মতো ভ্রু কুঁচকে গ্লাসের দিকে তাকিয়ে বলেছে, কি খাচ্ছেন? আমি তাদেরকেও বলেছি হুইস্কি খাচ্ছি। তাদের ভুল ভাঙাননি? না, শুধু আপনারটাই ভাঙিয়েছি। আমার ভুল ভাঙালেন কেন? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি বন্ধু মানুষ। বেহেশতে আমরা কিন্তু আত্মীয় স্বজন পুত্রকন্যা পাবো না, বন্ধু পাবো। আপনাদেরকে দেওয়া হবে 70 জন হুর। এরা সবাই বন্ধু, পবিত্র সঙ্গী, কেউ আত্মীয় না। আপনি কি বেহেশত যোগ এইসব বিশ্বাস করেন? অবশ্যই করি। নামাজ পড়েন? সময় মতো পড়া হয় না, তবে রাতে ঘুমানোর আগে কাজা পড়ি। বেহেশতে যাবার জন্য পড়েন? ডাক্তার বেশ কিছু সময় চুপ করে থেকে বললেন, বেহেশতে দেখার প্রতি আমার আগ্রহ আছে। সেখানে যেসব পবিত্র সঙ্গিনী আছে তাদের একজনকে আমি দেখেছি। স্বপ্নে দেখেছেন? স্বপ্নে না, ঘোরের মধ্যে দেখেছি। কিরকম দেখতে জানতে পারি? জানতে পারেন। জানতে চান? জি চাই। ডাক্তার হারুন আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন। চেম্বারের সবকটা বাতি নিভিয়ে শুধু টেবিল ল্যাম্প জ্বালিয়ে রেখে আবহ তৈরি করলেন। ফজলু মিয়া নামক তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললেন, আর রোগী দেখবো না, সবাইকে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে বলো, আমি ডগ টায়ার্ড। তাকে তেমন টায়ার্ড দেখাচ্ছে না, যথেষ্ট এনার্জেটিক লাগছে। মনে হচ্ছে হুরের বর্ণনা দিতে পেরে তিনি আনন্দিত। এই চেম্বারেই দেখেছি, বছর দেড়েক আগের কথা। শায়লার সঙ্গে রাগ করে সিদ্ধান্ত নিয়েছি বাড়ি যাব না, রাতটা চেম্বারেই কাটাবো। তখন আমার চেম্বারে একটা ইজি চেয়ার ছিল, কম্বল ছিল। রাতে যখন বাড়ি ফিরতাম না, তখন কম্বল মুড়ি দিয়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমাতাম। সেই রাতেও তাই করেছি, শুয়ে পড়েছি। হাতের কাছে টেবিল ল্যাম্পের সুইচ। বাতি নেভাতে যাব, তখন তাকে দেখলাম। চোখ দেখার যন্ত্রণাটা দেখছেন না, সেখানে দাঁড়িয়ে আছে।
তার গা থেকে নীলাভ আলোর আভা আসছে, ফ্লরেন্স আলোর মতো আলো, তবে তীব্রতা অনেক কম। মিসির আলী বললেন, হুরুটার গায়ে কাপড় ছিল? ডাক্তার হারুন বিরক্ত গলায় বললেন, অবশ্যই ছিল। আপনি কি ভেবেছেন সে ন্যাংটা হয়ে আমার অফিসে আসবে? তার পরনে ছিল হালকা সবুজ রঙের শাড়ি, গা ভর্তি গয়না, পাথরের গয়না, গয়নার রঙও সবুজ। আমি চোখের ডাক্তার প্রথমেই তাকালাম মেয়েটার চোখের দিকে। মেয়েটার চোখে সাদা অংশটা ঠিক সাদা না, একটু যেন লালচে। অনেকক্ষণ কাঁদলে মেয়েদের চোখ যেমন লালচে হয়ে যায় সেরকম। আমি বললাম, কথা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ হয়েছে, কিন্তু এই বিষয়ে আমি আর কিছু বলবো না। এই বিষয়ে কথা বললে মা রাগ করেন। এখন আপনারা বিদায় হন। আমরা চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি। হঠাৎ ডাক্তার মিসির আলির দিকে তাকিয়ে বললেন, আমার মা আমাকে জানিয়েছেন আপনি এখন নিজের বাসায় থাকেন না, অন্য এক জায়গায় থাকেন। আপনি যে ঘরে থাকেন সেখানে দেয়াল ঘড়ি আছে, ঘড়িটা বন্ধ। ঘড়িতে সবসময় 3টা বেজে থাকে। আমার মা কি ঠিক বলেছেন? মিসির আলি চিন্তিত গলায় বললেন, হ্যাঁ। এখন কি বিশ্বাস করছেন আমার মার সঙ্গে আমার কথা হয়, দেখা হয়? মিসির আলি বললেন, না। কখন বিশ্বাস হবে? যখন তাকে নিজে দেখব। ডাক্তারের ঠোঁটের কোণায় হালকা হাসির আভাস দেখা গেল, যেন তিনি মজার কোনো কথা বলবেন বলে ভাবছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। মিসির আলি বললেন, আজ উঠি? ডাক্তার বললেন, আরো কিছুক্ষণ বসুন, গাড়ি দিয়ে নামিয়ে দেব। একটা প্রশ্নের জবাব দিন, আপনি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিশ্বাস করেন? মিসির আলি বললেন, করি। ডাক্তার বললেন, এদের তো আপনি চোখে দেখেননি, তাহলে কেন বিশ্বাস করেন? মিসির আলি বললেন, আমি চোখে না দেখলেও নানান যন্ত্রপাতি এদের অস্তিত্ব বের করেছে। একটি যন্ত্রের নাম সাইক্লোট্রন। পৃথিবীর কোনো যন্ত্রপাতি মৃত মানুষের অস্তিত্ব বের করতে পারে না। ডাক্তার বললেন, সেরকম যন্ত্রপাতি তৈরি হয়নি বলেই পারে না। আমার পড়াশোনা যদি পদার্থবিদ্যায় হতো, আমি নিজেও এরকম একটা যন্ত্র বানানোর চেষ্টা করতাম। যন্ত্রটার নাম দিতাম সোল সার্চার, যে যন্ত্র আত্মার অনুসন্ধান করে বেড়াবে। মনে করা যাক এই ঘরে একটা আত্মা আছে। যন্ত্রের কাজ হবে ঘরের প্রতিটি স্কয়ার ইঞ্চের রেডিও অ্যাক্টিভিটি মাপবে, তাপ মাপবে, ইলেকট্রিক্যাল চার্জ মাপবে, ম্যাগনেটিক বলরেখায় ম্যাপ তৈরি করবে। সমস্ত ডাটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। সফটওয়্যারের কাজ হবে অ্যানামলি ডিটেক্ট করা। ডাক্তার সাহেব প্রবল উৎসাহে বক্তৃতা দিয়েই যাচ্ছেন, যেন তিনি ক্লাস নিচ্ছেন। আমরা দুই মনোযোগী শ্রোতা। তার ঘরে বোর্ড না থাকায় সামান্য সমস্যা হচ্ছে। যন্ত্রের খুঁটিনাটি বোর্ডে এঁকে দেখাতে পারছেন না, কাগজে কলমে এঁকে দেখাতে হচ্ছে। আমরা রাত 11:30টায় ছাড়া পেলাম। ডাক্তার সাহেব নিজে পৌঁছে দিলেন, তবে গাড়িতেও তিনি বকবক করতেই থাকলেন, এক মুহূর্তের জন্য থামলেন না। প্রথম যেটা তৈরি করতে হবে তা হলো ম্যাগনেটিক টানেল কিংবা ম্যাগনেটিক কোন। আত্মাকে যদি কোনো রকমের ভুল ভালিয়ে টানেলে ঢুকিয়ে ফেলা যায় তাহলেই কর্মকাবার। আমি বোকা বোকা মুখ করে বললাম, কর্মকাবার মানে কি? আত্মা মারা যাবে? মানুষ মরে আত্মা হয়, আত্মা মরে কি হবে? ভেবেছিলাম আমার রসিকতা তিনি রাগ করবেন। ভাগ্য ভালো, রাগ করলেন না। তিনি বুঝাতে চেষ্টা করলেন আত্মা কি। আত্মা হলো পিওর ফর্ম অফ এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত তার বাইরের এনার্জি। আমাদের এনার্জি ট্রান্সফরমেশন হয়, এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে। আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই। বুঝতে পারছেন তো? আমি কিছুই বুঝতে পারছি না। তারপরেও প্রবল বেগে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। রাতে মিসির আলি সাহেবকে নিয়ে খেতে বসেছি। আয়োজন সামান্য। দুপুরের ডাল গরম করা হয়েছে, ডিম ভাজা হয়েছে। প্রচন্ড গরমে ডাল টকে গেছে। মিসির আলি সাহেব ব্যাপারটা ধরতে পারছেন না, টক ডাল খেয়ে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি আছেন গভীর চিন্তায়। আমি বললাম, মিসির আলি সাহেব, আপনি কি আত্মা বিশ্বাস করেন? তিনি আমাকে চমকে দিয়ে বললেন, হ্যাঁ। খুব যে ভেবেচিন্তে তিনি হ্যাঁ বললেন তা কিন্তু মনে হলো না। বলতে হয় বলে বলা। আত্মা বিষয়ক দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি।
তার আগে মিসির আলী বললেন, ডাক্তার সাহেব গাড়ি করে আপনার বাসায় আমাদের পৌঁছে দিয়েছেন। ব্যাপারটা আপনার কেমন লেগেছে? আমি বললাম, ভালো লেগেছে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। ভালো মানুষরা পাগলাটে হয়, উনিও পাগলাটে। মিসির আলী বললেন, ওনার গাড়ির ড্রাইভার কিন্তু আপনার বাড়ির ঠিকানা জানতে চায়নি। সে ঠিকানা জানতো, আগে এসেছে, ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, তাই তো? মিসির আলী বললেন, ডাক্তার সাহেব আপনাকে চেনেন না, আজই প্রথম চিনলেন। উনি আপনার বাড়ি চেনেন, কারণ উনি আমাকে অনুসরণ করেছেন, আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আপনার পেছনে লোক লাগিয়ে রাখবে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি বললাম, ঘড়ি ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে বলে দিলেন আপনার ঘড়িটা বন্ধ, 3টা বেজে আছে। মিসির আলী বললেন, এটা তুচ্ছ বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কিছুই নেই। আমি বললাম, তুচ্ছ বলছেন কেন? ঘড়িটা তো বাড়ি থেকে দেখা যায় না। এই ঘড়ি দেখতে হলে ঘরে ঢুকতে হবে, হবে না? মিসির আলী আমার কথা গুরুত্ব দিলেন না, বরং মনে হলো কিছুটা বিরক্তই হলেন। আমাকে হতাশ গলায় বললেন, শরীরটা খারাপ লাগছে। ডালটা কি নষ্ট ছিল? আমি বললাম, হ্যাঁ। মিসির আলী বললেন, আমার কাছে টকটক অবশ্য লাগছিল। আমি ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল টক করা হয়েছে। এই সিজনে কাঁচা আম পাবেন কোথায়? মিসির আলী বললেন, তাও তো কথা। কিছুক্ষণের মধ্যেই তার ভেদ বমি শুরু হলো। চোখ মুখ উল্টে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। সামান্য টক ডাল এই অবস্থা তৈরি করতে পারে তা আমার ধারণাতেও ছিল না। বাংলাদেশের চিকিৎসা সেবার মনে হয় কিছুটা উন্নতি হয়েছে। টেলিফোন করা মাত্র অ্যাম্বুলেন্স চলে এলো। তাকে ক্লিনিকে ভর্তি করলাম। তার জ্ঞান ফিরল ভোর রাতে। জ্ঞান ফেরার পর প্রথম যে বাক্যটি বললেন তা হলো, যে কোনো রহস্যের অনেক ডালপালা থাকে। রহস্যভেদের জন্য প্রতিটি ডালে চড়তে হয় না, বেছে বেছে ডালে চড়তে হয়। ঘড়িতে 3টা বাজে, এটা রহস্যের এমন একটা শাখা যাতে আমাদের চড়তে হবে না। আমি বললাম, ভাই আপনি সুস্থ হয়ে উঠুন, রহস্য নিয়ে এখন আপনাকে মাথা ঘামাতে হবে না। মিসির আলী চোখ বন্ধ করে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। আজ তাহলে এতটুকুই। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।